আমার দাদি বলতেন বর্ষার নতুন পানি মাথায় যেন না পড়ে, কারণ তাতে সর্দি হয়। মুরব্বীদের এইসব কথাগুলো আমরা মানি না, আর এই না মানার যে ফল সেটা আমি ভোগ করছি। আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে মোটা শব্দ, আসলে আমার দারুণ ঠান্ডা লেগেছে আর কি পানি মাথায় পড়ার কারণে। যাই হোক, আর বয়সটাও তো হচ্ছে, অতএব আমরা মেনে চলতে পারি না। কিন্তু যাই হোক না কেন, আমি আমার দাদি থেকে রবীন্দ্রনাথে আসি। রবীন্দ্রনাথের একজন শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের নাম সাতকড়ি দত্ত। এই সাতকড়ি দত্ত রবীন্দ্রনাথের ছড়ার প্রতি আগ্রহের কারণে প্রতিদিন পড়াতে এসে দু তিনটে লাইন লিখে দিতেন, তারপর রবীন্দ্রনাথকে বলতেন বাকি লাইনগুলো তিনি যেন লেখেন। তো একদিন তিনি দুটো লাইন লিখলেন: রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। এরপরে রবীন্দ্রনাথ সেখানে দুটো লাইন লিখলেন: মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। এই যে জলক্রীড়া করে মিনরা মানে মাছেরা, সেটা কখন? যখন ডোবা পুকুর দিঘি ভরে ওঠে, আর সেটা এই ঘোর বরিশায়, মানে এই বর্ষাকালে। বর্ষাকাল হচ্ছে মাছেদের সুসময়, আর বাঙালির সুসময়ও বর্ষাকাল। তার কারণ বাঙালি মাছ খেতে পছন্দ করে। আমরা সবসময় বলি মাছে ভাতে বাঙালি বা ভাতে মাছে বাঙালি। এবারে বইটার নামও কিন্তু তাই, মাছে ভাতে বাঙালি। লিখেছেন বিজন কুমার ঘোষ। ভদ্রলোকের জন্ম শিলাইদহে, অতএব তার লেখায় রবীন্দ্র প্রভাব থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বইটা খুবই ছোট একটা বই, কলকাতা থেকে বইটা বেরিয়েছে। আমি ভুল বললাম, কলকাতা নয় এইটা, মানে এইটাই এই বইয়ের মজা যে কলকাতার বাইরে থেকে বইটা বেরিয়েছে, ব্যান্ডেল থেকে বেরিয়েছে, ব্যান্ডেল হুগলি জেলায়, সাহেববাগানে দি ক্যাফে টেবল এই পাবলিশারের নাম। এই বইতে তিনি মাছ নিয়ে অনেক কথা বলেছেন। সেখানে একটা দুটো কথার মধ্যে তিনি এই যে বর্ষাকালে যে মাছ, মানে ট্যাংরা মাছ ধরা যায়, সেই ট্যাংরাগুলোর শরীরে কালো কালো দাগ হয়, মানে রেখা হয়। সেই রেখাটার সাথে তিনি যামিনী রায়ের রেখার সাথে তুলনা করেছেন। মানে শিল্পকে তিনি কোন জায়গায় নিয়ে তুলনা করছেন এটা বোঝা যায় তার শিল্পবোধ এবং রসবোধ। একইভাবে সেই ট্যাংরাগুলো যখন রান্না হয়ে ঝোলঝোল করে রান্না করার পরে পাতে আসে এবং সেইটার যে অমৃত স্বাদ, সেইটা একমাত্র তার মার হাতেই খোলতাই হতো। অতএব সেটা যে খায়নি তার জীবন বৃথা, মানে সে অনেকটা 16 আনা মিচের মতো। যদিও আমাদের সবারই মায়ের হাতের মাছ রান্নার জন্য আমরা আকুল থাকি। এখনকার ছেলে মেয়েদের মাছ খাওয়ানো খুব কঠিন। মায়েরা কাঁটা বেছে দিতে হবে বলে ফাস্ট ফুড দেন, চিকেন দেন, চিকেন হলেই ছেলেরা মেতে ওঠে। কিন্তু এই জায়গায় আমি পিতা হিসেবে চেষ্টা করেছি বা চেষ্টা করে যাই যে আমার বাড়িতে অন্তত সপ্তাহে 4 দিন যেন মাছ থাকে। সে ছোটো মাছ হোক বড়ো মাছ হোক, আমার ছেলেরা খায়। কারণ বাঙালি তো, আমরা বলি যে এই মাছে ভাতে বাঙালি, বাঙালি অনেক মাছ খায়, অনেক ধরনের মাছ খায়। আমাদের যে কত ধরনের মাছ, মানে এই উপমহাদেশে মিঠা পানির মাছ, মানে এইটা তুলনারহিত। বাইরের দেশে সবই তো সাগরের মাছ, সি ফিশ। তবে হ্যাঁ, ইটালিয়ানদের কিংবা গ্রিকদের কথা ভুললে চলবে না, তারাও কিন্তু প্রচুর মাছ খায়। বিশেষ করে ইটালিয়ানদের থেকে গ্রিকরা অনেক বেশি মাছ খায়। তাদের নানান ধরনের প্রিপারেশন আছে। কিন্তু আমাদের প্রিপারেশন সেইটা, মানে আমরা কোনোভাবেই এটাকে করতে পারবো না। শুধুমাত্র মশলা মাখিয়ে আমরা যেটা বলি যে হাত ধুয়ে পানি দিয়ে দেয়া, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু সর্ষের তেল, একটু হলুদ, তাতেই কিন্তু যে স্বাদ হয় এইটা অবিস্মরণীয়। আমাদের জেলেরা যে নৌকার মধ্যে বসে মাছ রান্না করেন সেটা আর এক ধরনের স্বাদ। স্টিমারে যে সারেংরা যে রান্না করেন সেটার আর এক ধরনের স্বাদ। আর আপনি এইটাকে যদি ফাইন ডাইনিংয়ে নিয়ে যান সেটা আর এক স্বাদ হবে। আমি আমি যদি বলি যে আমাদের শেফ বন্ধু অর্পণ চাকমা যদি রান্না করে তাহলে সেই মাছের স্বাদ আর এক রকম হবে। কিন্তু আমাদের অন্য বন্ধুরা যদি রান্না করেন সেটা আর এক ধরনের হবে। আমি বা আপনি যদি রান্না করি তাহলে সেটা আর এক ধরনের হবে। মাছ আমরা খাই এবং আমরা মিঠা পানির মাছ খাই। বইয়ের কথায় যদি একটু আসি তাহলে বিজনবাবু কি বলছেন সেইগুলো নিয়ে একটু কথা বলি। তবে হ্যাঁ, বিজনবাবু কিন্তু এখানে অনেকগুলো কথা বলেছেন। ঘোলা পানিতে মাছ শিকার, এটারও কিন্তু একটা মানে আছে। মাছ নিয়ে কিন্তু অনেক প্রবাদ আছে। গভীর জলের মাছ, সেটাও কিন্তু আর একটা রাঘব বোয়াল। মানে মাছ, মানে বাঙালি যে কত রসিক এবং বাঙালির যে অন্তর্দৃষ্টি কত প্রখর, এই সব প্রবচনগুলোই আমাদের প্রমাণ করে যে আমাদের পূর্বসূরীরা কি রেখে গেছেন, কি রত্নভাণ্ডার আমাদের জন্য রেখেছেন। বইয়ের সব কিছু বলে দিলে আপনি আর পড়বেন না, কারণ মাত্র এই বইটা খুব বেশি না, কত 110 পাতার মতো একটা বই। সুতরাং সব না বলি, তবে সূচিপত্রগুলো বলি, আপনাদের নিশ্চয়ই তাতে বেশ আগ্রহ জন্মাবে বলে আমি মনে করি। মাছে ভাতে বাঙালি, এই
এইটা বেসিক্যালি উনি লিখেছেন যেটা, সেটা ভূমিকার পরেই আছে। হায় মাছ, কাঁকড়া রহস্য, চুনো মাছই নেই, মাছ নিয়ে নানা কথা, বর্ষায় ইলিশ, চিংড়ি মাছ, চিংড়ির বাজার, নৈহাটির নীলুবাবু, সমুদ্রই ভরসা, সামুদ্রিক মাছই উপকারী, মাছের তেল হাটের পক্ষে ভালো, সমুদ্র ঝড়ের খবর, বাজার করতে উত্তরে। এই যে কয়েকটা পরিচ্ছদে তিনি লিখেছেন বিভিন্ন ভাগ, এইগুলো ধারাবাহিকভাবে না, এইগুলো মানে বেশ আগে আনন্দবাজারের ঈদ সংখ্যায়, যদি আমি ভুল না বলি, তাহলে ছাপা হয়েছিল, পরে সেইটাকে পুস্তক আকারে মলাটবন্দি করা হয়েছে। এইটাই বিজনবাবুর মুন্সিয়ানা। সেখানে তার ভাষা দারুণ প্রাঞ্জল, উপভোগ্য, আপনি যেগুলো পড়তে পড়তে মজাই পাবেন। আর মাছ নিয়ে তো আমাদের অনেক ধরনের কথাই আছে। রাত্রেবেলা মানে মাছ মারতে গিয়ে নিশি তাড়া করা বা নিশি ধরা, এরম নৌকা হারিয়ে যাওয়া, কিংবা বিলে গিয়ে পথ মানে মাছ ধরতে ধরতে ফেরার সময় পথ হারিয়ে ফেলা, কিংবা ইলিশ নিয়ে সাথে আসার সময় শাকচুন্নি সেই নাকি সুরের কথা, বা রান্না করার সময় এসে মাছ চাওয়ার জন্যে আমরা যেটাকে নোড়া বলি, মানে পাথর দিয়ে, যেটা পুতাও বলা হয়, সেইটা মানে গরম করে শাকচুন্নির হাতে সেঁকা যায়। এরা মাছ নিয়ে কত অজস্র মিথ কিংবদন্তি যে আছে তার শেষ নেই। তবে হ্যাঁ, এই বইটা আপনাদের ভালো লাগবে। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, 30 পর্ব তো হয়ে গেছে, এটা 31 পর্ব। শনিবারে আপনারা এটা দেখবেন বা শুনবেন, বা মাছের কথা উপভোগ করবেন। সেই সময় একটা জিনিস একটু বলে রাখতে চাই, যেটা এই গত 30 পর্বে কখনোই বলিনি। সেটা হচ্ছে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবের লিঙ্কটাও এখানে দেওয়া থাকবে। আর আপনারা সাথে থাকবেন, কারণ আপনাদের জন্যেই, আপনাদের ভালোবাসায়, প্রেরণায় আমি এবং আমার টিম এত দূর পর্যন্ত এসেছি, 30 পর্ব পার করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, মাছে ভাতে থাকবেন।